আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির মধ্যাহ্নের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি ফারহিনা বিনতে ওমর। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হয়েছেন খামেনির মেয়ের জামাই, নাতি ও পুত্রবধূও। চলমান সংঘাতে 108 স্কুল শিক্ষার্থী সহ ইরানে এখন পর্যন্ত নিহত হয়েছে 2 শতাধিক। দেশটির সর্বোচ্চ নেতার মৃত্যুতে শোক প্রকাশ করে 40 দিনের রাষ্ট্রীয় শোক এবং 7 দিনের ছুটি ঘোষণা করেছে ইরান। খামেনির মৃত্যুতে নেতৃত্ব শূন্য হয়ে পড়েছে ইরান। অন্তর্বর্তী সময়ে শাসনভার সামলাতে প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানকে প্রধান করে 3 সদস্যের অস্থায়ী নেতৃত্ব পরিষদ গঠন করা হয়েছে। এদিকে উভয় পক্ষই তাদের পাল্টাপাল্টি হামলা অব্যাহত রেখেছে। ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর আইআরজিসির বেশ কয়েকটি কমান্ড সেন্টার এবং গুরুত্বপূর্ণ নেতাদের আবাসস্থল লক্ষ্য করে এই হামলা চালায় ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। এছাড়া নতুন করে তেল আবিবি, দোহা, দুবাই ও কাতার সহ মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি মার্কিন ঘাঁটিকে কেন্দ্র করে হামলা চালায় ইরান। আমেরিকা, ইসরায়েল ও ইরানের ত্রিমুখী অস্থিরতায় এরই মধ্যে মধ্যপ্রাচ্যগামী 28টি ফ্লাইট বাতিল করা হয়েছে। এমন অস্থিরতায় বাতিল হওয়া ফ্লাইটের যাত্রীদের ব্যবস্থা নিয়ে উদ্বিগ্ন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরীকে ফোন দিয়ে তাদের সার্বিক বিষয়ে খোঁজ নেন প্রধানমন্ত্রী এবং তাদের খাবার, নিরাপত্তা ও সুরক্ষায় দিক নির্দেশনা দেন। 850 জনের থাকার ব্যবস্থা করা হয় বলে জানায় প্রবাসী কল্যাণমন্ত্রী। এ সময় প্রবাসীদের নিরাপদে সরিয়ে নেওয়া বিষয়টিও জানান তিনি। প্রবাসীদের জন্য বাংলাদেশি মিশন ও রাষ্ট্রদূতদের নির্দেশ দেওয়া হয়েছে জানিয়ে প্রবাসী কল্যাণমন্ত্রী জানান, প্রয়োজনে প্রবাসীদের দেশে নিয়ে আসার ব্যবস্থা করা হবে। আমরা ওদেরকে অ্যাকোমোডেশন আমাদের আছে 50 জনের মতো, আর সিভিল এভিয়েশনে আছে 800। তো এর মধ্যে আমরা যারা আছে এদেরকে আমরা ওইখানে হোটেলে পাঠাই দিছি, মানে আমাদের অ্যাকোমোডেশন যেখানে এখানে পাঠাইছি। এরপরে সেহরির ব্যবস্থা করে দেওয়া হয়েছে। তারা গন্তব্যস্থলের জন্য আমরা প্রবাসী কল্যাণ থেকে আমরা গাড়ি ব্যবস্থা করে দিয়েছি। আর এখন লাস্ট মোমেন্টে মস্কোটের একটা ফ্লাইট যাবে বলে তারা সিলেট থেকে নিয়ে আসছিল 53 জন প্যাসেঞ্জার। হঠাৎ করে এখন মস্কোটের ফ্লাইটটাও বাতিল হয়ে যাওয়াতে আমরা তাদেরকে আবার আমরা এই হোটেলে পাঠাচ্ছি। এ বিষয়ে আরও জানাতে রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যুক্ত হচ্ছেন বিপুল দেবরায়। বিপুল, বিদেশ থেকে ফেরত আসা ও যাওয়ার যাত্রীদের ব্যাপারে কি তথ্য আছে জানাবেন। এছাড়া মধ্যপ্রাচ্যগামী আরও ফ্লাইট কি বাতিল হয়েছে কিনা বিস্তারিত জানান। ফারহিনা, আজকে 27টি ফ্লাইট বাতিল হয়েছে এমনটা আমাদেরকে জানিয়েছেন বিশেষ করে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইডি। তিনি আমাদেরকে জানিয়েছেন, বিশেষ সংবাদ মাধ্যমকে একটি খুদে বার্তার মাধ্যমে তিনি এই বিষয়টা জানিয়েছেন এবং তিনি বলেছেন যে আসলে এই ফ্লাইটগুলো কবে নাগাদ চালু হবে সেটা এখনও পর্যন্ত তারা সঠিক কোনো সিদ্ধান্তে আসতে পারেনি। কারণ হচ্ছে মধ্যপ্রাচ্যের যে যুদ্ধ শুরু হয়েছে সেটি এখনও অব্যাহত রয়েছে এবং ওখানকার কর্তৃপক্ষের কাছ থেকে কোনো সঠিক সিদ্ধান্ত না আসার কারণে এই ফ্লাইটগুলো কবে নাগাদ চালু হবে সেটি এখনও তারা জানাতে পারেনি। তবে এখানকার যারা যাত্রীরা রয়েছেন বা যারা এখানে এসেছেন আজকে সকাল থেকে বিভিন্ন মধ্যপ্রাচ্যগামী যাত্রীরা, তাদেরকে তারা বলছেন যে পরবর্তী ট্রাভেল এয়ারলাইন্সের মাধ্যমে তাদেরকে জানানো হবে কবে নাগাদ এই ফ্লাইটগুলো ছেড়ে যাবে। এবং সেই সাথে আমরা যতটুকু জানতে পেরেছি আজকে ইউএস বাংলা হতে শুরু করে এবং অন্যান্য যে সৌদি এয়ারলাইন্সের ফ্লাইটগুলো সরাসরি যে ফ্লাইটগুলো রয়েছে সেগুলো চালু রয়েছে এবং গতকালকে তারা এগুলো বন্ধ ছিল, আজকে সকাল থেকে এগুলো চলাচল করছে। তবে যারা কানেক্টিং যে ফ্লাইটগুলো রয়েছে বিশেষ করে কাতার এয়ারলাইন্সের ফ্লাইটগুলো বন্ধ রয়েছে এবং যারা কানেক্টিং ফ্লাইটের মাধ্যমে সৌদি আরব সহ অন্যান্য মধ্যপ্রাচ্যের যে দেশগুলো আছে সেগুলোতে যাতায়াত করতে চাচ্ছে তাদেরকে এখন জেনে শুনে এয়ারপোর্টে আসার জন্য তারা অনুরোধ করছে। সেই সাথে এখানে যারা রয়েছেন, যারা যাত্রীরা গতকাল রাত্রি থেকে এখনও পর্যন্ত অবস্থান করছেন, তারা ঘোরাফেরা করছেন, তারা আমাদেরকে জানিয়েছেন যে সরকারের পক্ষ থেকে যে ব্যবস্থাটি রাখা হয়েছিল থাকা খাওয়ার যে বিষয়টি সেটি বিষয়ে তারা সঠিক এখনও জানে না এবং অনেক যাত্রীদের কাছ থেকে আমরা অভিযোগ পেয়েছি যে আসলে তাদের যে ভোগান্তি হচ্ছে সেই ভোগান্তি লাঘবে সরকারের পক্ষ থেকে বা এভিয়েশনের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। তারা বলছেন যে আসলে তারা কখন যেতে পারবে এটি যদি একটা সঠিক সিদ্ধান্ত জানানো হয় তাহলে তাদের ভোগান্তি অনেকটা লাঘব হবে। এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। ধন্যবাদ বিপুল।
স্বাস্থ্যসেবা নিশ্চিতে চাহিদা অনুযায়ী ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে ঠাকুরগাঁও জেনারেল হাসপাতাল পরিদর্শন শেষে এসব কথা বলেন তিনি। এর সময় ঠাকুরগাঁওয়ে 250 শয্যার জেনারেল হাসপাতালকে 500 শয্যায় উন্নীত করার কথাও জানান তিনি। এছাড়া ঠাকুরগাঁওয়ে মেডিকেল কলেজ স্থাপনের বিষয়টি নিশ্চিত করা হয়েছে জানিয়ে মির্জা ফখরুল ইসলাম হাসপাতাল পরিচ্ছন্ন রাখার নির্দেশ দেন। জেলা প্রশাসক ইশরাত ফারজানা, পুলিশ সুপার বেলাল হোসেন সহ স্বাস্থ্য বিষয়ক কর্মকর্তারা এই সময় উপস্থিত ছিলেন। মানুষ যেন স্বাস্থ্য সেবা পায় সেই বিষয়ে আমরা সবসময় সজাগ থাকবো। সিভিল সার্জন আছেন, তাকে অনুরোধ করবো স্বাস্থ্য ব্যবস্থাটা ঠাকুরের জেলাতে যেন আপনার ভালো হয়, সাধারণ মানুষ যেন স্বাস্থ্য সেবা পায়, সেই অনুযায়ী নিজেদের সীমিত সম্পদ দিয়েও যেন আমরা কাজ করতে পারি। আওয়ামী শাসনামলের শতাধিক মানুষকে গুম খুনের মামলায় সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বিরুদ্ধে জবানবন্দি দেয়া সাবেক সেনাপ্রধান ইকবাল করিম ভূঁইয়ার চতুর্থ দিনের জেরা আজ। বিচারপতি গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ হবে এই বিচারিক কার্যক্রম। একই ট্রাইব্যুনালে জুলাই আন্দোলনে রামপুরায় 28 জনকে হত্যা মামলায় বিজিবি কর্মকর্তা রেদওয়ানুল ইসলাম সহ 4 জনের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ হবে। অন্যদিকে ট্রাইব্যুনাল 2-এ জুলাইয়ের মানবতা বিরোধী অপরাধ মামলায় ওবায়দুল কাদের সহ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও দলটির অঙ্গ সংগঠনের শীর্ষ 7 নেতার বিরুদ্ধে সাক্ষ্য নেওয়া হবে। পরে এই ট্রাইব্যুনালেই কুষ্টিয়ায় 6 জনকে হত্যা সহ 3 অভিযোগে আওয়ামী লীগ নেতা মাহবুব উল আলম হানিফ সহ 4 আসামির বিরুদ্ধে সাক্ষ্য নেওয়ার কথা রয়েছে। এ বিষয়ে আরও জানাতে ট্রাইব্যুনাল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন জিয়া মাহমুদ, জানাবেন কি কি মামলার বিচারিক কার্যক্রম চলছে আর সেগুলোর কি অবস্থা এবং সাক্ষ্য গ্রহণ নিয়ে কি তথ্য আছে জানান। ফারহিনা, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আজ মোট 4টি মামলার বিচারিক কার্যক্রম রয়েছে। ট্রাইব্যুনাল 1-এ 2টো এবং ট্রাইব্যুনাল 2-এ 2টো। এর মধ্যে ট্রাইব্যুনাল 1-এর বিচারিক কার্যক্রম কিছুক্ষণ আগে শুরু হয়েছে। এখানে সাবেক সেনাপ্রধান ইকবাল করিম ভূঁইয়া তাকে জেরা করছেন আসামি পক্ষের আইনজীবীরা। তিনি যে সাক্ষ্য দিয়েছেন সেই সাক্ষ্যের মধ্যে কোনো গরমিল রয়েছে কিনা বা ওখানে কোনো প্রশ্ন রয়েছে কিনা, এই বিষয়গুলোই আসামি পক্ষের আইনজীবীরা তুলে ধরছেন। এরপর কিন্তু এখানে জুলাই আন্দোলনে রামপুরায় 28 জনকে হত্যার ঘটনায় 4 জনের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ হবে। আর ট্রাইব্যুনাল 2-এও কিন্তু 2টি বিচারিক কার্যক্রম রয়েছে। এর মধ্যে একটি কার্যক্রম শুরু হয়েছে যেখানে আওয়ামী লীগ নেতা মাহবুবুল আলম হানিফের বিরুদ্ধে এক শহীদের স্ত্রী তিনি সাক্ষ্য দিচ্ছেন এবং তার স্বামী যেভাবে শহীদ হয়েছেন সেই বিভীষিকাময় বর্ণনা তিনি তুলে ধরছেন। আমি এজলাসে ছিলাম আর সেখানে তিনি জবানবন্দিতে এগুলোই বলছেন এবং সেগুলো কিন্তু নথিভুক্ত করছেন এজলাসের কর্মকর্তারা। তো এরপর কিন্তু এই ট্রাইব্যুনালে আরও একটি মামলার বিচারিক কার্যক্রম রয়েছে, অর্থাৎ এই 4টি মামলারই বিচারিক কার্যক্রম কিন্তু আজ সম্পন্ন হবে। হয়তো আমরা পরবর্তী সংবাদে এই বিষয়ে আরও বিস্তারিত তথ্য আপনাকে জানাতে পারবো। আপাতত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। ধন্যবাদ। আজ থেকে নিষিদ্ধ হয়েছে নদীতে মাছ ধরা কার্যক্রম। এই নিষেধাজ্ঞা চলবে আগামী 30 এপ্রিল পর্যন্ত। এ সময় নদীতে মাছ ধরা, নদীর মাছ ক্রয় বিক্রয়, মজুদ ও পরিবহন নিষিদ্ধ থাকবে। এদিকে সরকারের এমন সিদ্ধান্তে বিপাকে পড়েছেন চাঁদপুরের লক্ষাধিক জেলে। এ নিয়ে আরও জানাতে চাঁদপুর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শরীফ চৌধুরী। শরীফ, ঘাটের পরিস্থিতি কেমন দেখছেন, কি বলছেন জেলেরা, বিস্তারিত জানাবেন। পারভিনা, যেমনটি বলছিলেন, আসলে চাঁদপুরের মতলব উত্তরের ষাটনল থেকে হাইমসরের চর বরিবি পর্যন্ত প্রায় 70 কিলোমিটার জুড়ে এখন নদীতে শুনশান নীরবতা। কোথাও কোনো জেলে নৌকা নিয়ে নামছে না। কোস্টগার্ড, নৌবাহিনী এবং নৌ পুলিশ, মৎস্য বিভাগ তারা গতকাল রাত 12টা থেকেই নদীতে টহল দিচ্ছে।
কোথাও কোনো অভিযানে কোনো জেলেকে দেখা যায়নি। এদিকে মৎস্য বিভাগ থেকে তাদেরকে 39,400 জেলেকে 80 কেজি করে 2 মাসের জন্য প্রথম কিস্তির 80 কেজি করে চাল বিতরণ করা হয়েছে। পরবর্তীতে আরো 80 কেজি করে চাল বিতরণ করা হবে। এছাড়া নদীতে কোনো রকম অকারেন্স নেই, কারণ নদীতে জেলেরা নামেনি। জেলেরা তাদের নৌকা নিয়ে জাল নিয়ে তারা গতকাল থেকেই ডাঙ্গায় তুলে রেখেছে। তারা এখন নদীর পাড়ে চিন্তা মানে কপালে একটি ভাঁজ, কারণ তাদের কাছে এখন কিস্তির লোকজন তাদের কাছে হানা দিচ্ছে যে কিস্তির টাকা চাচ্ছে। কারণ তাদের এখন খুব অনেকটা বলা যায় যে অনেক জেলে বলছে যে তারা পালিয়ে বেড়াচ্ছে কিস্তির লোকের কাছ থেকে বাঁচার জন্য। অর্থাৎ মানে চাঁদপুরের অর্ধলক্ষাধিক জেলে কিন্তু এই রকম দুরবস্থা তাদের মধ্যে বিরাজ করছে। ধন্যবাদ। পাবনার ঈশ্বরদীতে দাদে কিশোরী নাতনি হত্যার ঘটনায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে মামলা করা হয়েছে। গতকাল রাতে নিহত সুফিয়া বেগমের মেয়ে মর্জিনা খাতুন বাদী হয়ে ঈশ্বরদী থানায় মামলাটি করেন। এদিকে সন্দেহভাজন হিসেবে জিজ্ঞাসাবাদের জন্য রাত পর্যন্ত অভিযান চালিয়ে কয়েকজনকে আটক করা হয়েছে বলে জানান ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোমিনুজ্জামান। শনিবার সকালে ঈশ্বরদীর ভবানীপুর এলাকায় একটি বাড়ি থেকে দাদি এবং পাশের ফসলের মাঠ থেকে বিবস্ত্র অবস্থায় নাতরির মরদেহ উদ্ধার করা হয়। এ নিয়ে আরও জানাতে পাবনার ঈশ্বরদী থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী বায়েজিদ বোস্তামি। বায়েজিদ, এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা গেল কিনা আর পুলিশ কি বলছে এ ব্যাপারে জানাবেন। ফারহিনা, এই মুহূর্তে আমি ঈশ্বরদী থানায় রয়েছি। কিছুক্ষণ আগে কথা হয়েছে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুজ্জামানের সাথে। তিনি জানিয়েছেন যে নিহত যে দাদি নাতনি রয়েছে তার মধ্যে যে দাদি রয়েছে সুফিয়া, তার মেয়ে বাদী হয়ে গতকাল রাতে একটি থানায় মামলা করেছে অজ্ঞাতনামা আসামিদের নামে। পুলিশ তদন্ত করছে। আমরা যেটি দেখছি যে গতকাল থেকে পুলিশের একাধিক বিভাগ, ডিবি পুলিশ, পুলিশের ইনভেস্টিগেশন ব্যুরো, পাশাপাশি র্যাব সদস্যরা দেখেছি যে তদন্ত করছে। এখন পর্যন্ত মামলার যে রহস্যের জট সেটি কাটেনি, ধোঁয়াশা রয়ে গেছে। অর্থাৎ কারা কি কারণে কখন কিভাবে হত্যা করেছে সে বিষয়ে কোনো তথ্য পুলিশের পক্ষ থেকে জানানো হয়নি। আমরা জেনেছি যে জিজ্ঞাসাবাদের জন্য আসলে সন্দেহভাজন হিসেবে কয়েকজনকে আটক করা হয়েছে, তবে সংখ্যাটি কত তাও বলা হয়নি পুলিশের পক্ষ থেকে। তবে আমরা স্থানীয়ভাবে দুইজনের নাম জানতে পেরেছি, যে এলাকার ঘটনা সেই এলাকারই রাব্বি মন্ডল এবং শরীফুল ইসলাম নামে দুইজনকে আটক করা হয়েছে। তো থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরো জানিয়েছেন যে বিষয়টি যেহেতু স্পর্শকাতর এবং খুব গুরুত্বপূর্ণ এবং তদন্তের সাথে এখন অনেক কিছু আসলে বলা সম্ভব হচ্ছে না, তবে তারা খুব বেশি গুরুত্বের সাথে বিষয়টি দেখছেন। তারা বলছেন যে নিঃসন্দেহে এটি জঘন্যতম একটি অপরাধ এবং পুলিশের সকল বিভাগ কাজ করছে, র্যাব কাজ করছে এবং দ্রুত সময়ের মধ্যে আসামিদের আইনের আওতায় আনা হবে বলে জানানো হয়েছে। ফারহিনা, ধন্যবাদ আপনাকে। এবার খেলার খবর। টি-20 বিশ্বকাপের সুপার 8-এর বাঁচা মরার লড়াইয়ে আজ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঠে নামবে স্বাগতিক ভারত। সেমিতে যাওয়ার লড়াইয়ে টিকে থাকতে হলে দু দলের জন্যই এটি ডু অর ডাই ম্যাচ। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হারের পর জিম্বাবুয়েকে উড়িয়ে দিয়ে টুর্নামেন্টের সেমির সমীকরণে ফিরেছে দু দল। কাগজে কলমে এগিয়ে ভারত, বিশেষ করে বোলিং আক্রমণে বৈচিত্র্য ও অভিজ্ঞতা টিম ইন্ডিয়ার বড় শক্তি। তবে ছক্কার লড়াইয়ে এগিয়ে ওয়েস্ট ইন্ডিজ। এবারের আসরে সবচেয়ে বেশি ছক্কা হাঁকিয়েছে ক্যারিবীয়রা। কলকাতার ইডেন গার্ডেন্সে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা 7:30টায়। এদিকে দিনের প্রথম ম্যাচে বেলা 3:30টায় মুখোমুখি হবে জিম্বাবুয়ে দক্ষিণ আফ্রিকা। মধ্যাহ্নের সংবাদ এই পর্যন্তই। দুপুরের সংবাদ 1:45টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।